সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় যে বাঙালিরা থাকেন তাদের সাংগঠনিক, ধর্মীয়, রাজনৈতিক এবং অন্যান্য সকল কর্মকাণ্ডকে আপনাদের সামনে উপস্থাপন করাই কানাডা জার্নালের মূল উদ্দেশ্য। কানাডা জার্নালে আমরা কানাডায় থাকা বাঙালিদের, কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে কানাডা জার্নালের যে বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে, সেটি হচ্ছে পরমত অসহিষ্ণুতা এড়ানোর উপায় সন্ধান। আমরা জানি যে পরমত নিয়ে, ভিন্ন মত নিয়ে অনেক অসহিষ্ণু অবস্থা বিভিন্ন সমাজের মতো আমাদের বাঙালি সমাজে, প্রবাসী বাঙালি সমাজেও তৈরি হয়। সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, সম্প্রীতির সাথে একটি সমাজ তৈরি করতে পারি, আমরা সবাই মিলে একসাথে বাস করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা আমাদের সম্মানিত দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের পরামর্শ আমাদেরকে জানাবেন। আমরা আমাদের যে প্যানেলস থাকবে তাদেরকে সেই পরামর্শ জানাবো এবং একই সাথে সেটি সবাইকে শোনাবো এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের এবং আমাদের সবার মিলে যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সমাজ গঠনের, প্রীতিপূর্ণ সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। সুধী দর্শক, আজকে আমাদের এই যে আয়োজন পরমত অসহিষ্ণুতা এড়ানোর উপায় সন্ধান, এই আয়োজনে যে 5 জন বিশিষ্ট অতিথিকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন কবি ইকবাল হাসান। আপনারা জানেন, কবি ইকবাল হাসান একজন বিশিষ্ট কবি এবং গল্পকার। তিনি জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দীর্ঘদিন ধরে প্রবাস জীবন যাপন করছেন। আমরা আনন্দিত, কানাডার নাগরিক হিসেবে, প্রবাসী হিসেবে আমরা গর্বিত যে 2014 সালে বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। বিপুল সংখ্যক কাব্য, গল্পগ্রন্থ এবং গদ্যগ্রন্থের জনক তিনি। সাংবাদিক হিসেবেও তিনি নন্দিত হয়েছেন। কবি ইকবাল হাসানকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো রয়েছেন মিশিগান থেকে বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। আমরা আনন্দের সাথে বলতে চাই যে ডক্টর দেবাশিস মৃধা তিনি আমাদের বাংলাদেশেরই সন্তান। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তিনি উচ্চ শিক্ষার্থে সোভিয়েত ইউনিয়নে চলে যান এবং এরপরে তার কর্মস্থল হিসেবে আমেরিকাকে বেছে নিয়েছে। আমরা গর্বের সাথে বলতে চাই, মিশিগানে 2012 সালে 25,000 চিকিৎসকের ভিতর যাকে ফিজিশিয়ান অব দ্য ইয়ার করা হয়েছিল, তিনি আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি সন্তান ডক্টর দেবাশিস মৃধা। আমরা উল্লেখ করতে চাই তার স্ত্রী চিনু মৃধা এবং দেবাশিস মৃধা, তারা দুজনে মিলে প্রবাসে বাঙালি সংস্কৃতি, বাঙালির বহু কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন এবং বহু কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এর বাইরে বাংলাদেশেও বিভিন্নভাবে তারা সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন। আমি জানি যে বর্তমান করোনা সময়ে, এই দুঃসময়ে তারা বাংলাদেশে বিভিন্নভাবে করোনা আক্রান্ত মানুষ, দুস্থ মানুষ, ক্লিষ্ট মানুষদের পিছনে সাথে রয়েছেন, তাদেরকে সহযোগিতা করছেন। ডক্টর দেবাশিস মৃধাকে
স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাচ্ছি সব দর্শকদের এবং ধন্যবাদ জানাচ্ছি এনআরবি টিভিকে। ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের সাথে রয়েছেন আমাদের গর্ব ডক্টর অর্পিতা বিশ্বাস। অর্পিতা বিশ্বাস তিনি দীর্ঘ 30 বছর ধরে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। অন্টারিওতে রেজিস্টার্ড সাইকোলজিস্ট হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। বাঙালি কমিউনিটিতে, বিশেষ করে ইস্ট ইয়র্ক এবং স্কারবরো অঞ্চলে বিভিন্নভাবে তিনি অবদান রাখেন, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত থাকেন। ডক্টর অর্পিতা বিশ্বাসকে স্বাগত জানাই। ধন্যবাদ এনআরবি টিভিকে, ধন্যবাদ সুব্রত বাবু এবং সকল দর্শককে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা জানি গোলাম কিবরিয়া পিনু বাংলাদেশের একজন বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক। তিনি প্রায় 20টির মতো গ্রন্থ রচনা করেছেন। আমরা উল্লেখ করতে চাই তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার চেয়েও যেটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশে, অথবা বলা যায় যে গত কয়েক যুগ ধরে বাংলাদেশে যে প্রগতিশীল আন্দোলন, প্রগতিশীল উচ্চ কণ্ঠ, সেখানে একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মানুষ। কবি ডক্টর গোলাম কিবরিয়া পিনুকে স্বাগত জানাই। আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর জগৎময় দাস। আমরা মনে হয় ডক্টর জগৎময় দাসকে এই মুহূর্তে একটু পাচ্ছি না, তিনি একটু সংযোগের অসুবিধাতে রয়েছেন। দেখা যাক তিনি কতক্ষণে যুক্ত হতে পারেন। দর্শক, আপনারা জানেন যে অনলাইভে মানে লাইভ প্রোগ্রামে এই ইন্টারনেটের কানেকশন এবং অন্যান্য জায়গায় মাঝে মাঝে জটিলতা হয়, এবং আমরা আশা করি যে আমাদের সম্মানিত দর্শকেরা আমাদের কোনো ব্যর্থতা ত্রুটি থাকলে সেটিকে ক্ষমা করে দেবেন। বিভিন্ন শ্রেণী, পেশা এবং ধর্মের মানুষের যে মত, সাধারণভাবে আমরা সেটাকে বলে থাকি ভিন্ন মত, পরমত। আমরা জানি যে অন্যের মত প্রকাশের স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক। আমরা এও জানি অন্যের মতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা প্রদর্শন আধুনিক সময়ের মানবিক একটি দাবি, গণতান্ত্রিক একটি দাবি। যখনই আমরা পরমত বা ভিন্ন মত নিয়ে কথা বলি, তখনই বিশিষ্ট দার্শনিক ভলতেয়ারের সেই কথাটি আমাদের মনে পড়ে। তিনি বলেছিলেন, আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে and will defend to the death your right to say it. আমি তোমার সাথে একমত পোষণ নাও করতে পারি, কিন্তু তুমি যে ভিন্ন মত পোষণ করবে সেই অধিকার যেন আমি আমৃত্যু রক্ষা করার জন্য চেষ্টা করি। কিন্তু সমস্যাটা দাঁড়ায় তখনই যখন আমরা ভাবি যে ভিন্ন মত মানেই হচ্ছে একটি সমালোচনা, অথবা কেউ কেউ বলে থাকেন সমালোচনায় কি আসলে ভিন্ন মতের আরেক নাম? আমি গোলাম কিবরিয়া পিনুর কাছে প্রথমে একটু যাব। তিনি এটিকে কিভাবে দেখেন, এই যে ভিন্ন মত জিনিসটা কি, এবং সেখান থেকে এই ভিন্ন মত কি করে সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতার সাথে সম্পর্কিত হয়, এই বিষয়ে যদি গোলাম কিবরিয়া পিনু আমাদেরকে তার ধারণা দেন তাহলে ভালো হবে। শুধু দর্শক, আমরা বুঝতে পারছি যে গোলাম কিবরিয়া পিনু একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা এই বিষয়ে একটুখানি ডক্টর দেবাশিস মৃধার অভিমত তাহলে জানবো। আমি ধন্যবাদ আপনাকে দাদা, খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন, খুব সুন্দর প্রযোজনা এনআরবি টিভির। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে সহিষ্ণুতা হলো একটা দক্ষিণা বাতাস, একটা খোলা দরজা, একটা মুক্ত আকাশ। আর অসহিষ্ণুতা হলো একটা বদ্ধ দরজা, একটা
প্রিজন, একটা যুদ্ধের দামামা। সহিষ্ণুতা হলো অন্যের মতকে, অন্যের ওপিনিয়নকে, অন্যের ধর্মকে, অন্যের সংস্কারকে, অন্যের ভ্যালুকে গ্রহণ করা। গ্রহণ না বলাটা ঠিক হবে না, বলাটা ঠিক হবে যে মেনে নেওয়া, মনে না নিয়ে। দাদা যেমন একটু আগে বললেন ভলটেয়ারের কথা, ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যে আমাদের এইভাবে গ্রহণ করতে হবে যে আমরা মেনে নিচ্ছি কিন্তু মনে নিচ্ছি না, এভাবে। তাহলেই আমাদের একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারবে, আমরা একটা সুন্দর আকাশের নিচে বাস করতে পারবো। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন ধর্ম, ভিন্ন ব্যবস্থা রয়েছে, তাই বলে যে আমরা সবাই একে অন্যকে অবহেলা করব, তাদের মেনে নেব না, তা কিন্তু নয়। আর ভিন্ন ধর্ম বা ভিন্ন মতের কথা আমরা বলছি তা ঠিক না, কিন্তু সহিষ্ণুতা হলো সমাজের মধ্যে, একটা বাড়ির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সহিষ্ণুতার আরো বেশি প্রয়োজন। কারণ সহিষ্ণুতা যদি না থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে একে অন্যকে টলারেট করতে পারে না, আর সংসার তখন ভেঙে যেতে পারে। তাই সহিষ্ণুতা মানে বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যেই নয়, সহিষ্ণুতা মানে একটা ধর্ম বা অন্য ধর্মের মধ্যেই নয়, সহিষ্ণুতা নিজস্ব পরিবারের মধ্যেই প্রথমে গড়ে তুলতে হবে। ওকে ওকে দেবাশিস দা, আমি আপনাকে এখন একটুখানি থামিয়ে আবার যেহেতু একটু পিনু ভাইকে পেয়ে গিয়েছি তার কাছে যাব, তবে তার আগে শুধু দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম যে এই 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 প্রযুক্তিগত অসুবিধার কারণে ডক্টর জগৎময় দাস তিনি তখন যুক্ত হতে পারেননি, তাকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। ডক্টর জগৎময় দাস তিনি বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একসময় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন, এবং সেখান থেকে তিনি আমাদের জানা মতে তিনি দক্ষিণ কোরিয়ায় চলে যান এবং সেখানে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। আমরা অত্যন্ত আনন্দিত যে জগৎময় পরবর্তীকালে কানাডায় ফিরে আসেন, মানে কানাডায় আসেন, টরন্টো কে তার আবাস অথবা কর্মস্থল হিসেবে তিনি গ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ টরন্টো, যেটি আমাদের কানাডার মানুষদের গর্ব, তিনি সেখান থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। খুবই আনন্দের বিষয়, তিনি বর্তমানে সেখানে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন। তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং বিশেষ উল্লেখের যে বর্তমান সময়ে যে করোনা নিয়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে, সেই গবেষণায় ডক্টর জগৎময় দাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ভূমিকা রেখে চলেছেন। আমরা বাঙালি হিসেবে অনেক গর্ববোধ করি। ডক্টর জগৎময় দাস, আপনাকে আজকের এই আয়োজনে স্বাগত জানাই। ধন্যবাদ দাদা, ধন্যবাদ এনআরবি টিভি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে পরে ফিরে আসব। একটুখানি কবি ইকবাল হাসানের কাছে যাব। কবি ইকবাল হাসান, আপনি যেমন বয়সে আমাদের মধ্যে জ্যেষ্ঠ, অভিজ্ঞতায়, লেখালেখিতে, প্রজ্ঞায়, আপনি সহজ করে বলুন তো দেখি। আমরা তো জানি যে মানুষে তো ভিন্নতা থাকবে, সেই ভিন্নতা থাকা সেটি কি ভিন্ন মত? না, আসলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভিন্ন মত মানে এটা কি? আসলে ভিন্ন মত হচ্ছে যে মতের সঙ্গে আমার মতের মিল নাও হতে পারে। মত তো তার প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি ভাবনা, একটি চিন্তা বা তার বোধ। সেটা ধর্মীয় হতে পারে, তার গণতান্ত্রিক মূল্যবোধ হতে পারে, মানবিক মূল্যবোধ হতে পারে। সো এটা হচ্ছে সেই মতের সঙ্গে সবাইকে যে একমত হতে হবে তা কিন্তু নয়। সে মতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু সেই দ্বিমত পোষণ করাটা যেন ভয়াবহ না হয়, যেন কারো ক্ষতির কারণ না হয়। তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে এটা
এই যে পরমত অসহিষ্ণুতা, এটা এখন ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে এটা একটা বৈশ্বিক ভাইরাসে পরিণত হয়েছে। এটা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ভিন্ন মতাবলম্বীদেরকে খারাপ, মানে ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করা হয় না, তারা নির্যাতিত হন না, তাদের হাতে হেমলকের পেয়ালা তুলে দেওয়া হয় না। এরকম দেশ পৃথিবীতে এখন বলতে গেলে বিরল। তাহলে আমি আপনাকে এখানে একটুখানি থামাবো। আমরা যারা কানাডায় আছি আমরা জানি যে কানাডায় ভিন্ন মতকে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের চর্চা অনুযায়ী যথেষ্ট প্রশ্রয় দেওয়া হয় না। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে যে এটা আপনি একটা বিশেষ শ্রেণীর কথা বলছেন, যে শ্রেণীর ভেতরে এটার চর্চা হচ্ছে। কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যাবরিজিনাল পিপল? তারা কি তাদের মতামত সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারছে কিনা? তাদের প্রতি যে বছরে হাজার শত বছর ধরে তাদের প্রতি যে নিষ্পেষণ হয়েছে, যে নির্যাতন হয়েছে, সেই কথা তারা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছে না। তাদেরকে নানাভাবে থামিয়ে দেওয়া হচ্ছে, নানা কলা কৌশলে। এখনো তারা যদি তাদের কোনো ধর্মীয় এলাকাকে চিহ্নিত করতে যায়, ওখানে আরসিএমপি চলে যায়। কাজে কানাডা যে কানাডা কোনো দৃষ্টান্ত হতে, পৃথিবীর কোনো দেশই আসলে এ ব্যাপারে দৃষ্টান্ত হতে পারে না। সেটা আপনি ডেমোক্রেটিক সোসাইটি বলেন, অটোক্রেটিক সোসাইটি বলেন, কিংবা কনস্টিটিউশনাল মনার্কি বা অ্যাবসলিউট মনার্কি যে দেশগুলো আছে, আপনি সেই দেশগুলোর কথা বলেন। আসলে এটা শুরু হয় কোথা থেকে? এর আগে আমরা শুনলাম আমাদের ডক্টর উনি যে বললেন, প্রথম দেবাশিস দাদা উনি বললেন, উনি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন। এটা সূত্রটা কিন্তু নিজের ঘরের যে দুটি মানুষ, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যদি পরস্পর শ্রদ্ধাবোধ না থাকে, তাদের মধ্যে যদি অবিশ্বাস থাকে, তাদের মধ্যে হিংস্র একটা আচরণ যদি তৈরি হয়, তাহলে কি হয়? তাহলে ঘরটা একটা টক্সিক পরিবেশে পরিণত হয়, ঠিক কিনা? তো এই টক্সিক পরিবেশ, এটা হলো ঘরের কথা আমি বলছি। আমাদের দেশটা হচ্ছে মেল সোভিনিস্ট কান্ট্রি, মানে আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। এখানে মহিলাদের কোনো পাত্তাই দেওয়া হয় না। মহিলারা কিছু বললে এবারে চুপ করো। আর যে দু চারটা ধরেন হারমেজেস্টি আছে, সংসারের মহিলারা উচ্চকিত, সেখানে হয়তো তারা কিছুটা কথা বলতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় না আমাদের দেশের মহিলাদেরকে বিশেষ করে। তাহলে আমরা ঘরের মধ্যেই কিন্তু এই অশ্রদ্ধার ব্যাপারটা লালন করে যাচ্ছি বছরের পর বছর, যুগের পর যুগ। এরপর এটা যায় সমাজে, সমাজ থেকে এটা রাষ্ট্রের ভেতরে আমরা পরিস্ফুট হতে দেখি। রাষ্ট্র কি করে? রাষ্ট্র হচ্ছে আপনাকে কথা বলতে দেবে না। আপনি ভাবতে পারেন যে আমাদের এই সমাজে এখন আমাদেরকে বলতে হয় আমাকে কথা বলতে দিন, ভাবা যায়? আমরা নানা ধরনের আইন তৈরি করা হয়েছে। আজকে বাংলাদেশে যে স্বাস্থ্য খাতে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যেহেতু আমরা আলোচনা করছি। স্বাস্থ্য খাতে যে একটা মানে অসম্ভব রকম একটা যে অস্থিরতা, যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এ সম্পর্কে আপনি পরিষ্কার সুস্পষ্ট গেলে আপনাকে তো ফাঁসি দেওয়া। আমি বুঝতে পারছি আপনি বাংলাদেশের প্রসঙ্গে গেছেন। আমরা সেই জায়গাটায় যাওয়ার আগে তাহলে আবার একটু পিনু ভাইয়ের কাছে আসি। পিনু ভাই, এই যে আমরা বলছিলাম, ইকবাল ভাই খুব সুন্দর করে বললেন যে মানে আমাদের পারিবারিক বলয় থেকে সেটি একসময় রাষ্ট্রীয় জায়গাতে যাবে। তা আমরা কি এরকম করে বলতে পারি যে যখন একটি সমাজ বহু জাতিক হয়, বহু ভাষিক হয়, সেই সমাজ কি মানে বেশি সহিষ্ণু হয়? মানে যেমন ধরুন বাংলাদেশ সম্পর্কে অনেকে বলে থাকেন যে বাংলাদেশ হচ্ছে একটি মনোলিঙ্গুয়াল, মনোরিলিজিয়াস এরকম মানে একটি দেশ হয়ে গেছে, এবং সে কারণে বাংলাদেশের মানুষের ভিতরে অসহিষ্ণুতা বেশি। আপনার ভাবনা কি এ বিষয়ে? ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে একটু পিছনে যদি আমরা যাই ইতিহাসের দিকে, তাহলে দেখব যে মানুষ 100 বছর আগে বা 200 বছর আগে খুবই খণ্ড খণ্ড ভাবে, খণ্ডিত ভাবে এক একটি এলাকায় বসবাস করত,
এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এবং সেই যোগাযোগহীনতার কারণে এক একটি সম্প্রদায়, এক একটি ধর্ম সম্প্রদায় গড়ে উঠেছিল এবং তারা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব শাসন পদ্ধতি নিয়ে স্থবির ছিল, মানে স্থবির ছিল, স্থির ছিল। কিন্তু আমরা বিংশ শতাব্দীতে এসে দেখছি যে এক একটি দেশ এক একটি দেশের সঙ্গে যুক্ত হচ্ছে, এক এক দেশের মানুষ আরেকটি দেশে যাচ্ছে, নাগরিকত্ব নিচ্ছে। এবং এই বিংশ শতাব্দীতে এসে প্রযুক্তি, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির উন্নয়নও হয়েছে। এগুলো ফলে হয়েছে কি, একটি দেশে মানুষের সঙ্গে আরেকটি দেশে মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং একটি ভূখণ্ডের মানুষের সঙ্গে আরেকটি ভূখণ্ডের মানুষের যোগাযোগ বৃদ্ধি শুধু হয়নি, একটি ভূখণ্ডের মানুষ আরেকটি ভূখণ্ডে গিয়ে নাগরিকত্ব নিচ্ছে। এর ফলে হচ্ছে কি, একটি যোগাযোগ তৈরি শুধু হয়নি, একসঙ্গে বসবাসের মানে দিকটাও তৈরি হয়েছে, সুযোগও সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি এক একটি দেশে অনেক ভাষাভাষী মানুষ, অনেক সংস্কৃতি আর মানুষ একসঙ্গে বসবাস করছে। সেই জায়গায় আমাদের অবশ্যই সহিষ্ণুতা প্রয়োজন আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা শুধু, যদি আমরা দেখি যে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যখন আলাপ আলোচনা হয় তখন ওই অসহিষ্ণুতা আমরা দেখি না একটা লেখক থেকে আরেকটা লেখকের মধ্যে, বা বিজ্ঞানীদের মধ্যে কোনো অসহিষ্ণুতা দেখি না। বিজ্ঞানের ক্ষেত্রে অনেক দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে, অনেক কিছু আবিষ্কারের ক্ষেত্রে পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে অসহিষ্ণুতা দেখি না। কিন্তু আমাদের ক্ষেত্রে অসহিষ্ণুতা হওয়ার কারণটাই হচ্ছে মূলত ধর্মীয় দিক থেকে, এবং ধর্মীয় পাটাতনের দিক থেকে আমরা লক্ষ্য করি যে এই ধর্মীয় কারণে আমাদের অসহিষ্ণুতা এটা ছড়িয়ে পড়ে থাকে এবং এটা আমাদের সারা বিশ্বে একটা বৈশ্বিক আপনার সমস্যা হিসাবে দাঁড় হয়েছে। আমরা যদি লক্ষ্য করি আমাদের ইতিহাসের দিকে একটু যদি বলি, যে আমাদের দেশ যেমন এই ভারত উপমহাদেশ ভাগ হয়েছে আপনার ধর্মের ভিত্তিতে, এর ফলে হয়েছে কি যে অসহিষ্ণুতা রাষ্ট্রীয়ভাবে, রাজনীতিতে এবং সামাজিকভাবে বিস্তৃত হয়েছে, এটা কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ধর্মীয় পাটাতনে যে অসহিষ্ণুতা, এটা মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন এগুলোকে গ্রাস করছে। এক্ষেত্রে আমাদের উদার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত যে আজকের যুগে এসে যদি আমরা মধ্যযুগীয় চিন্তা ভাবনা করি, ধর্মীয় সংকীর্ণতার ভিত্তিতে মানুষকে বিবেচিত করি, তাহলে এটা ঠিক হবে না। আজকের আধুনিকতা মানেই হচ্ছে মানুষকে মানবিক হতে হবে, যুক্তিশীল হতে হবে। এই দুটি উপাদানকে নিয়েই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে এবং এই দুটো জীবনই হচ্ছে আমাদের আধুনিক সভ্যতার মূল ভিত্তি। সেটা যদি আমরা না স্থির করতে পারি আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রের জীবনে, ইত্যাদি জীবনে, তাহলে কিন্তু আমাদের অসহিষ্ণুতা বাড়তে থাকবে। আমরা লক্ষ্য করছি যে আচ্ছা ভাই, অনেক সুন্দর আপনি বলেছেন। এই জায়গাগুলোতে আমরা আরো ফোকাস করব এবং আমরা যেটা আশা করি বিপুল সংখ্যক দর্শক ইতিমধ্যে আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে গেছেন, তারাও তাদের অভিমত দেবেন। পরে আবার আমি আপনার কাছে ফিরে আসব এবং আরো এই বিষয়ে আমরা বিস্তারে আলাপ করব। আমি এবার একটু ডক্টর অর্পিতা বিশ্বাসের কাছে যাব। ডক্টর অর্পিতা বিশ্বাস, এই যে এই অসহিষ্ণুতার যে ব্যাপার, আপনার কি মনে হয়, আমরা তো এখন প্যান্ডেমিক টাইম পার করছি, প্রতিদিন আমরা মৃত্যুর খবর শুনি, মানুষের ক্লিষ্টতার কথা শুনি, দুঃখের কথা শুনি, এই সময়ে কি, এবং আমরা সবাই কিন্তু গৃহে আটকা রয়েছি, যেমন কানাডায় একইভাবে ভারতে এবং বাংলাদেশে এবং পৃথিবীর অধিকাংশ দেশে, আপনার কি মনে হয় যে এমন সময়গুলোতে মানুষের সহিষ্ণুতা কমে যায়, মানে অসহিষ্ণুতা কি বাড়ছে? এমনি মানে এটি কোনো বিশেষ মানে ধর্মীয় বা রাষ্ট্রীয় বা জাতিগত ভাষাগত বলছি না, আমি বলছি যে সাধারণ যে ক্যাপাসিটি অফ টলারেন্স, সেটি কোনো পরিবর্তন ঘটে কিনা, একজন মনোবিজ্ঞানী হিসেবে আপনি কি বলবেন? আমার কাছে যখন আমি কাজ করি, আমার নিজের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অসহিষ্ণুতাটা আমাদের একটা স্বাভাবিক মানুষের মনের গভীরের প্রকাশ, এটা সবসময় থাকে। অসহিষ্ণুতাটা বেশিরভাগ ক্ষেত্রে যখন অসহিষ্ণুতা মানুষ বোধ করে, সেটার পেছনে নানা ধরনের উৎকণ্ঠা কাজ করে। তো উৎকণ্ঠা বা
কি হবে, ফিয়ার অফ আনসার্টেনটি, যে অনিশ্চয়তা বোধ। এখন ডেফিনেটলি কোভিড এর সময় এই যে অনিশ্চয়তা বোধটা তো অনেকই বেড়ে গেছে, এবং অনিশ্চয়তা বোধের সাথে অসহিষ্ণুতা ভীষণভাবে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখানে প্রতিটা মানুষ এখন কি ভাবে, আমরা যখন মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখি, আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে শুধু অসহিষ্ণুতাকে দেখি না, আমরা দেখি যে সে তার কি মানে করছে, প্রতিটা ঘটনারই সে তার নিজস্ব মানে একটা তৈরি করছে, ইন্ডিভিজুয়াল তার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন তৈরি করছে। এখন এই ইন্টারপ্রিটেশনটা ব্যক্তি বিশেষে তার তার পারিপার্শ্বিক থেকে, তার অবস্থান থেকে সে তৈরি করছে। যদি সে মনে করে যে না সত্যি আমার এখন কারুর কারুর ক্ষেত্রে সত্যি এটা হয়েছে যে তাদের চাকরি বা তাদের কর্মক্ষেত্রে তাদের অর্থনৈতিক বিশাল একটা সংকটের জায়গা থেকে, সেখান থেকে অনিশ্চয়তা যদি তৈরি হয়, তো সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই অসহিষ্ণুতাও আসবে। আর আরেকটা যেটা এছাড়া যে জিনিসটা, যেটা আপনি কোভিড এর বাইরে যেটা বলছেন, যে ইন জেনারেল যে আলোচনাগুলো আজকে হচ্ছিল যে সামাজিক অসহিষ্ণুতা, সেটা আমি অন্যদের সাথে একই মত পোষণ করি। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে সামাজিক অসহিষ্ণুতাটা আসে যে নিজেকে অন্যের জায়গা থেকে আলাদা করে দেখা, ভিন্ন, নিজের যে ভি ভার্সেস দে, আমি এবং তারা, যখনই আমরা এইভাবে করছি, আমরা যদি ইতিহাসের ক্ষেত্রেও দেখি, আমরা বারবার করে দেখে যাই যে আমরা কোনো না কোনো ভাবে আমরা গোষ্ঠীতে ভাগ করছি নিজেদেরকে, কোথাও মানে কোনো না, কখনো ধর্মের কারণে, কখনো রঙের কারণে, কখনো দেশের ন্যাশনালিটির কারণে, কিছু না কিছু ভাবে আমরা, এবং একই ধর্মের মধ্যেও কাস্টের কারণে আমরা সবসময় আমরা বিভক্ত থাকার চেষ্টা করি, এবং একজন আরেকজনের উপর ডমিনেট করার যে একটা জায়গা আছে সামাজিকভাবে, আমরা আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা দেখেছি যে এক দল আরেক দলের উপর ডমিনেট করার চেষ্টা করে, সেখান থেকে কিন্তু অনেক অসহিষ্ণুতার জায়গা তৈরি হয়। খুবই খুবই ভালো বলেছেন। আমি যদি আপনার এই প্রসঙ্গটাকে একটুখানি কমপ্লিমেন্ট করতে চাই ডক্টর জগৎময় দাসের কাছ থেকে। ডক্টর জগৎময় দাস, এই যে বিভিন্ন ধর্মের বিষয় বা বিভিন্ন বিভিন্ন বর্ণ জাতি গোষ্ঠী, মানে হচ্ছে মানে ভিন্ন মতের যেখানে প্রশ্ন আছে, সেই জায়গাটাতে আমরা আমরা জানি যে আমরা পরমতকে শ্রদ্ধার সাথে দেখব, খুব ভালো কথা। আমরা সেটিতে প্রতিবাদ করব না, খুব ভালো কথা। কিন্তু আমি যদি পরমতকে নিয়ন্ত্রণ না করি, মানে একজন মানুষ তিনি কিন্তু মত প্রকাশকে আবার একটি স্বেচ্ছাচারিতা হিসেবেও নিয়ে নিতে পারেন। এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে, যদি আমরা বৈশ্বিক ইতিহাস দেখি তাহলে দেখব যে পৃথিবীর অনেক দেশেই এই মানে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা অনেক সময় স্বেচ্ছাচারিতায় রূপ নিয়েছে, এবং কোনো কোনো গোষ্ঠী কিন্তু বিভিন্ন সময় তারা মানে তাদের বিশেষ ভাষা বা জাতি গোষ্ঠী বা ধর্ম ইত্যাদি এর প্রসঙ্গে তারা এক ধরনের আগ্রাসী হয়ে উঠেছে। এই জায়গাটায় আপনি কি বলবেন যে আমাদের এই সহিষ্ণু কি 100% আমরা সবসময় শতভাগ সহিষ্ণুই থাকবো, নাকি কোনো একটা মাধ্যম দিয়ে সেটিকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে? অবশ্যই আমি যেটা বলবো যে সহিষ্ণুতা হওয়াটা কোনোভাবেই উচিত নয়। থাকতে হবে, অসহিষ্ণু হওয়া যাবে না, কন্ট্রোল করতে হবে যদি অসহিষ্ণু হওয়ার কোনো সেরকম সুযোগ আসে। তো যেটা হচ্ছে ডক্টর অর্পিতা বিশ্বাস যেটা বলেছেন যে ডমিনেট করার জন্য মানুষ অনেক সময় অসহিষ্ণু হয়ে ওঠে। আবার আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে যে নিজের যে মত আছে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বাকিদের মতকে সেরকম হয়তো গুরুত্ব দিচ্ছে না, তখন কিছুটা অসহিষ্ণু হওয়ার কিছু স্কোপ তৈরি হয়। তো সেই জিনিসগুলোকে হচ্ছে যে আরেকজনের মতকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, বুঝতে হবে, এবং নিজেকে কন্ট্রোল রাখাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো ভাবেই মানে
অসহিষ্ণু হয়ে ওঠাটা কোনোভাবেই মানে সমাজের জন্য কাম্য নয়। এবং সেই অসহিষ্ণু হয়ে উঠলে কি হচ্ছে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইভেন যেটা ডক্টর মৃধা যেটা বলেছেন, ঘরের মধ্যেও যুদ্ধ তৈরি হতে পারে পরস্পর মতে যদি আপনার শ্রদ্ধাবোধ না থাকে। তো সেটা আপনার ধর্মীয় হোক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, বিভিন্নভাবে এই অসহিষ্ণুতা হওয়ার কিছু উপায় তৈরি হয়, কিন্তু আমরা মানুষ হিসাবে সেটাকে কন্ট্রোল রাখা, অসহিষ্ণু না হওয়া, সহিষ্ণু হয়ে থাকা, আরেকজনের মতামতকে গুরুত্ব দেয়া, বিষয়টা বুঝা, সেভাবে আমাদেরকে মানে চলা উচিত। আচ্ছা, এই জায়গাটায় আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে ধরুন কোন একটি গোষ্ঠী বা একটি গ্রুপ, কিছু মানুষ তারা অসহিষ্ণু হচ্ছেন, তারা আগ্রাসী হচ্ছেন, সেই সময়টাতে নিয়ন্ত্রণের দায়িত্ব হবে কার? সেটা কি সরকারের হবে, নাকি সমাজের অন্য মানুষরা নিয়ন্ত্রণের দায়িত্বটা নিয়ে নিতে পারেন? আপনি কি মনে করেন? আমি তো বলবো যে মানে প্রত্যেকেরই দায়িত্ব আছে এখানে। সমাজের প্রতিটা মানুষের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। সেখানে সরকারের আইন যদি স্ট্রিক্ট থাকে, সেটা অনেকটা ভালোভাবে কাজ করবে। এবং সাধারণ মানুষজন তারাই যেহেতু মানে সমাজ তৈরি করছে মানুষজন, তো তাদের দায়িত্বটা তাদের উপরে নিঃসন্দেহে অনেক বেশি। আচ্ছা, তাহলে দায়িত্ব যদি আমরা সরকারকে দিয়ে দেই, তাহলে সরকার তার নিজের প্রয়োজনে কিন্তু আমাদের কণ্ঠরোধ করার একটি চেষ্টা করবে। এবং সেই প্রসঙ্গে আমি এখন কবি ইকবাল হাসানের কাছে আসব। কবি ইকবাল হাসান, আমরা জানি যে এই যে জটিলতা, যে আমরা পরমতকে সহ্য করব, পরমতকে শ্রদ্ধা করব, সম্মান করব, কারণ আমরা জানি যে ভিন্ন মত অবশ্যই মানে উই শুড অ্যালাউ ডিফারেন্ট অপিনিয়ন্স, কারণ কোনো কিছুই যুক্তি বা আলোচনার বাইরে যাবে না। কিন্তু আসলে এই জায়গাটাকে আমরা কতটুকু এগিয়ে নিয়ে যাব, মানে কতটুকু আমরা আলোচনা করতে দিব, অথবা আলোচনা করার আগেই আমরা নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসব, এই জায়গাটায় আপনি একজন বাংলাদেশের এবং কানাডার জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আপনি কি ভাবেন? এটা এটা তো ধরুন প্রত্যেকটি রাষ্ট্রেরই একটা নিজস্ব আইন কানুন এবং নিজস্ব একটা ব্যাকরণিক নিয়ম নীতি আছে। এখন সেটা যদি একজন মানুষের মানে একজন ব্যক্তির মতের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই হয় যখন একজন ব্যক্তি তার মতামত প্রকাশ যখন করেন, তখন রাষ্ট্র এটাকে খুব স্বাভাবিকভাবে নেয় না। এখানেই এটা সাংঘর্ষিক হয়ে ওঠে। তার ফলে হয় কি, নিপীড়নের ব্যাপারটা চলে আসে, নির্যাতনের ব্যাপারটা চলে আসে। ফলে আমরা যে আলোচনাটা আগে শুনছিলাম, যে এই দায়িত্ব শুধুমাত্র কিন্তু একটা একটা বিশেষ জনগোষ্ঠী যদি উশৃঙ্খল হয়ে ওঠে বা যদি তাদের মধ্যে আইন না মানার প্রবণতা দেখা দেয়, তখন সেখানে রাষ্ট্র অবশ্যই ইন্টারফেয়ার করবে, সরকার ইন্টারফেয়ার করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষ, তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। আর আমাদের আরেকটি ব্যাপার আমি যেটা আগের আলোচনায় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অসহিষ্ণুতা, এটার কিন্তু মূল কারণ হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির শ্রেষ্ঠত্ব ভাবনা। এই শ্রেষ্ঠত্ব ভাবনা থেকে এই অসহিষ্ণুতার জন্ম দেয়। ব্যক্তিগত ইগো, আপন সত্তাকে এবং মতামতকে সকলের উপরে প্রতিস্থাপন এবং চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, এটা এবং বাধ্য করা যে এবং তার তার নিজের শ্রেষ্ঠত্বকে জাহির করা, এটা কিন্তু এই অসহিষ্ণুতার একটি অন্যতম প্রধান কারণ। আপনি জানেন যে এই কারণেই যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্ম সনাতন ধর্ম, আমার ঈশ্বর শ্রেষ্ঠ ঈশ্বর, আমার মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র, এই ধরনের উদ্ভট বিশ্বাস থেকে কিন্তু আমরা দেখেছি অতীতে হাজার বছর ধরে ধর্মযুদ্ধ হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে। এই ধরনের শ্রেষ্ঠত্বের দাবিদার যারা,
তারা এই কাজটি করেছেন। সেটা কখনো ধর্মীয় মোড়কে করেছেন, কখনো রাজনীতির মোড়কে করেছেন, কখনো সামাজিক ব্যভিচার বা সামাজিক কোনো নিয়মহীনতাকে সামনে এনে করেছেন। বিভিন্ন সময় এই আমরা এই অসহিষ্ণুতাকে আমরা কিন্তু দেখি। এখন যেটা আপনার ইকবাল ভাই, আপনার এই জায়গাটাতে একজন খুব সুন্দর একটি কমেন্ট দিয়েছেন, আমি কমেন্টের কাছে একটু যাব। এই যে আপনি বলছিলেন না যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যে সনাতন ধর্মী সে বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যে ইসলাম ধর্মী তিনি বলছেন যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, খ্রিস্টান বলছেন আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র, আমার যে গ্রন্থে যেটি আছে সেটি শ্রেষ্ঠ। এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের টরন্টোর বন্ধু হিরণ ঘোষ তিনি লিখেছেন, religion sits in childhood brain. Religion doesn't teach us tolerance, so intolerance would remain as long as religion is prevalent. উনি বলছেন যে যদি ধর্ম থাকে তাহলে ইনটলারেন্স থাকবে। তাহলে না, এটা ঠিক বলেছেন, এটা উনি ঠিক বলেছেন এই কারণে যে আপনি যদি ধর্মগ্রন্থগুলো দেখেন, এগুলো মানুষকে যুদ্ধ বিগ্রহ এবং অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করা এবং তাদেরকে নিগৃহীত করা, নির্যাতিত করা, এগুলোর কথাই অনেক বলা আছে। আচ্ছা, আমরা দেখি যে আপনাকে আমি এই জায়গাটা একটুখানি থামাই। এই যে ধর্মগ্রন্থের কথা বলা হচ্ছে, তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখে যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তারা যদি আমাদের প্রতি অসহিষ্ণু হন তাহলে সেটা কি একটু অন্যায় হয়ে যাবে? অর্পিতা দি, আপনি কি বলেন, অন্যায় হবে কিনা? এখন মানে সহিষ্ণুতার প্রচার করতে গিয়ে তাতে যদি মানুষ অসহিষ্ণু হয়, এটা হচ্ছে আপনার প্রশ্ন, সেটা অন্যায় কিনা। তো এখন মানুষ যেটা হয়, মানুষ তার নিজের মতের সাথে যখনই না মেলে তখনই সে অসহিষ্ণু হয়ে যায়। সেটা আমাদের, আমরা যে সাউথ এশিয়ান কান্ট্রিতে আমরা থাকি, ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এখানে ধর্ম একটা বড় জায়গা কাজ করে, কিন্তু ধর্মের বাইরেও আমি বলবো মানুষ প্রতি মুহূর্তে ভেদাভেদ করছে। দেশের জায়গায়, যে ন্যাশনালিটির জায়গা থেকে এক ধরনের ভেদাভেদ তৈরি হয়, এবং একটা ন্যাশনালিটির মধ্যে আমি ব্যক্তিগতভাবে ভারতবর্ষে বড় হয়েছি, একটা জায়গা থেকে আরেকজন, ও হচ্ছে বিহারি, ও হচ্ছে উড়িয়া, ও হচ্ছে মেড়ো, এই মানে কন্টিনিউয়াস যে মানে একে অপরের প্রতি ডেরোগেটরি, তারপর সেখানে তো বন্ধ হয় না। তারপরে সেখানে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেখানে কি কোন শহরের, সেটা কলকাতার কিনা, কলকাতা থেকে কোথায়, মানে মানুষে ভেদাভেদের কোনো শেষ নেই। এবং প্রতি মুহূর্তে আমাদের পাড়াটা ভালো, তোমাদের পাড়াটা ভালো নয়, এই মানে প্রতি মুহূর্তে মানুষ খুঁজে বেড়ায় যে কিভাবে নিজেকে একটা জায়গায় আলাদা করে, গোষ্ঠী করে, তাকে তার শ্রেষ্ঠত্ব, যেটা কবি ইকবাল হাসান বললেন যে এই শ্রেষ্ঠত্ব প্রমাণের যে একটা উদগ্র ইচ্ছে, এবং এই উদগ্র ইচ্ছের ফলে কিন্তু অনেক অসহিষ্ণুতার জন্ম হয়। এবং এইখান থেকে ফ্যামিলি, পরিবার কি শিক্ষা দিচ্ছে বাচ্চাকে, সেটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে, কিভাবে আমি তাকে সহিষ্ণু শেখাবো একটা বাচ্চাকে। এইটাই আমার একটা প্রশ্ন আছে দিদির কাছে, বলবো? আমার একটা প্রশ্ন করতে পারি আপনার পারমিশন নিয়ে? হচ্ছে দিদি, আপনি কি মনে করেন যে এটা আসলে খুব প্রাথমিকভাবে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিনা আমি বলতে পারবো না, কারণ যখন ডিসঅর্ডার হয় তখন অর্ডার না, যেটা নর্মাল, যেটা নয় সেটাকে আমরা বলি ডিসঅর্ডার, যেটা অ্যাবনর্মাল সেটা বলি। কিন্তু আমরা মানুষ হিসেবে আমি মনে করি আমাদের দুটো সত্তা কাজ করে। আমরা মানুষ হিসেবে আমরা খুব হিংস্র একদিকে, আবার আমাদের এটা কি অ্যাবনর্মাল বিহেভিয়ারের পার্ট? আমি সেটা বলছি। আচ্ছা, আমি এই জায়গাটাই বলি, ইকবাল ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দেই। সেটা হচ্ছে যে আসলে এটা অ্যাবনর্মাল বিহেভিয়ার না, এই মানুষের ভেতরে এই যে প্রতিটা বিষয়ে তার যে একটা শ্রেষ্ঠত্বের একটা ভাবনা, সেটা কিন্তু আসলে ইট ইজ হিউম্যান। এই জায়গাটাই হচ্ছে
সমস্যা, এবং এই সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি ডক্টর দেবাশিস মৃধা আমাদেরকে ইঙ্গিত দিতে পারবেন। কারণ আমি দেবাশিস মৃধাকে সবসময় দেখি যে কোনো পরিস্থিতিতে উনি ঠান্ডা, উনি যে কোনো পরিস্থিতিতে বলছেন যে আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদেরকে শান্তির কথা বলতে হবে। আমি মনে হয় উনাকে যদি একটা ঘুষিও মারতে যাই উনি বলবেন যে সুব্রতদা অনেক ভালোবাসেন আমাকে। আচ্ছা দেবাশিস মৃধা, আপনি একটু বলুন যে এই যে মানুষের যে সাধারণ প্রবণতা, সে নিজেকে একটু বেশি করে জাহির করতে চায় ভালো করে, এবং দ্বন্দ্বটা তৈরি হয় একজন মানুষের সাথে আরেকজন মানুষের, একটি সমাজের সাথে আরেকটি সমাজের। এখান থেকে আমাদের এরকম পরিস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থানটা আসলে কি করে সম্ভব? খুব সুন্দর প্রশ্ন। আমি তো একজন নিউরোলজিস্ট, ব্রেইন স্পেশালিস্ট। আমি একটু ব্রেইন নিয়ে বলতে চাই। আমাদের ব্রেইন একটা স্ট্রাকচার রয়েছে, আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের আসলে কন্ট্রোল করে আমরা কি ভাবছি, কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কতটা অ্যাগ্রেসিভ হচ্ছি, কতটা হচ্ছি না, এটা নির্ভর করে ওর উপরে। এই প্রিফ্রন্টাল কর্টেক্সে আবার দুই ধরনের কেমিক্যালস রয়েছে। একটা কেমিক্যালস আমরা বলি নর অ্যাড্রেনালিন অর অ্যাড্রেনালিন। এইটা আমাদের অ্যাগ্রেসিভ করে দেয়। আপনারা অনেকে জানেন যারা পিউবার্টির সময় আমাদের ছেলেরা অনেক অ্যাগ্রেসিভ হয়, কারণ তাদের আরেকটা হরমোন চলে আসে, সেটা হলো টেস্টোস্টেরন। আরেকটা হরমোন রয়েছে, সেটা আমাদের শান্ত করে দেয়, আমাদের ভালো করে দেয়, আমাদের সুস্থ করে দেয়, আমাদের ভাবতে শেখায় ভালো করে, সেটা সেরোটোনিন। এখন এই সেরোটোনিনটা যদি কমে যায় এবং অ্যাগ্রেসিভ হরমোনটা যদি বেড়ে যায়, তখন আমরা অসহিষ্ণু হয়ে উঠি, আমরা খুব অসহিষ্ণু হই। অনেক সময় আমাদের দেখা যায় আমাদের ক্লিনিক্যালি যাদের মাথায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আঘাত করেছে বা কোনো অসুখ হয়ে তাদের একটা ওই প্রিফ্রন্টাল কর্টেক্সটা নষ্ট হয়ে গেছে কিছুটা হলেও, তাদের দেখি তারা খুব অ্যাগ্রেসিভ হয়, তারা মারামারি করতে চায়। এই জন্য এখন ইদানিংকালে ভাবা হচ্ছে যারা এই যে ক্রাইম করছে সমগ্র দেশে, ধরেন অন্য লোককে মারছে, গুলি করছে, এটা কি আসলে তাদের ক্রিমিনাল হিসাবে ধরা হবে, না তাদের ধরা হবে যে ওদের প্রিফ্রন্টাল কর্টেক্সটা ভালো করে কাজ করছে না, সেই জন্য ওরা করছে। অন্য দিকে আসছে এখন, সে হলো যে আমাদের পরমত সহিষ্ণুতা এবং কেন আমরা এগুলো করি, এটা ইগোসেন্ট্রিক কিনা, ইগো আমাদের কাজ করছে। আমরা যে একজনকে ভাবি আমি বড়, আমার সবকিছু ভালো, এটা আসলে আমরা যখন জন্ম হয় তখন আমরা এই চিন্তাটা নিয়ে জন্ম হয় না। আমাদের যদিও কিছুটা জেনেটিক মেকআপ থাকে, যেমন আমার বাবা বা মা যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে আমিও কিছুটা অ্যাগ্রেসিভ হব, একটু রাগী হব, একটু এই ধরনের হতে পারে। কিন্তু আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের পরিবেশ আমাদের এগুলো শেখায়। কেন শেখায়, কিভাবে শেখায়, সেটা হলো খুব সুন্দর ব্যাপার। যে আপনি অনেক সময় ধরে ধর্মের কথা বললেন, ধর্মের কথা, যেমন একটা ধর্ম শেখালো যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, তুমি এই 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 নিয়ম মেনে চলবে, এই এই পথে চলবে, এর থেকে অন্য কিছু যদি করো তাহলে তুমি বিধর্মী, তুমি ভালো না, তুমি অন্যায় করছো। এই যে আমরা একটা প্রিজন তৈরি করছি, মানে সাইকোলজিক্যাল প্রিজন, আমরা আমাদের ছেলে মেয়েদের সেই প্রিজনের মধ্যে রেখে দিচ্ছি। সুতরাং সেই প্রিজনে যদি অন্য কেউ দেয়াল ভেঙে ঢুকতে চায় বা কারোর দেয়াল থেকে আমরা যদি কারোরকে দেখতে পাই, আমরা মনে করি ও ভালো কিছু করছে না। ওই দরজা থেকে যদি আমরা দেখতে পারি কাউকে, তখন দেখছি যে সে ভালো কিছু, ওটাকে আমরা গ্রহণ করতে পারি না। ঠিক তেমনি একটা ফ্যামিলিতে ওইভাবে হয়। আপনারা একটু আগে বলেছেন যে একটা পরিবারে আমাদের শিক্ষা দিত যে তুমি সবচেয়ে ভালো, তুমি এই এই নিয়ম মেনে চলবে, যদি অন্য কেউ সেই নিয়ম মেনে না চলে তাহলে সে ভালো না, তাকে গ্রহণ করা যাবে না, তাকে টলারেট করা যাবে না, তাকে আঘাত করতে পারো। ধরুন একজন বলল যে আপনার দাড়িটা ছোট কেন, আপনি বড় দাড়ি রাখেননি কেন, সুতরাং সে ততটা মুসলিম না। আমাদের হিন্দু ধর্মে বলতে আপনি বড় করে তিলক পড়েননি কেন, সুতরাং আপনি আপনাকে আমি সহ্য করবো না। ধরুন ছোটবেলায় আমরা যখন বেড়ে উঠেছি তখন বলা হয়েছে যে সেখানে স্বর্গ রয়েছে আর রয়েছে নরক। এখন
এখন অনেক আমাদের রয়েছে 4000 ধর্ম সমগ্র পৃথিবীতে, বা 4000-এরও বেশি, 4300, এখন 4300 স্বর্গ রয়েছে। এক একজন এক এক ধরনের টিচিং দিচ্ছে, যেমন বাইবেলে বা খ্রিস্টান ধর্মে আমি দেবাশিস দা, আমি বুঝতে পারছি আপনার এই জায়গাটা, যে এটা হচ্ছে বিভিন্ন ধর্মের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, তাহলে এই জায়গাটায় অনেক রকমের ভিন্নতা আছে, কিন্তু আমরা একটুখানি প্রেসাইজ করে একটা জায়গায় থাকতে চাই। এবং আপনার কাছে আমি পরে আবার একটু ফিরে আসবো। একটা কমেন্ট আমি একটু নিয়ে নিই। বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা একটি কলেজে, উনি সরকারি কলেজে বাংলা পড়ান, উনার নাম পঙ্কজ শিকদার, উনি সহকারী অধ্যাপক। তিনি লিখেছেন, বিষয় নির্বাচন অসাধারণ, দুই একটি বাস্তব উদাহরণ দিলে পরে বিষয়বস্তুর ভিতরে প্রবেশ করা একটু সহজ হতো, কোনো সন্দেহ নেই। আমরা আলোচনা করতে করতে আমরা আশা করি যে একটি মানে এই উদাহরণ এসে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আরেকটু যদি যাই, এবারে আমি যাব জগৎময়ের কাছে। জগৎময় দাস, আপনাকে আমি একটি মন্তব্য পড়ে শোনাচ্ছি। আমাদের এক বন্ধু অসীম ভৌমিক, তিনি আমাদেরকে প্রশংসা করেছেন। তারপরে উনি বলেছেন, সহিষ্ণুতা বা অসহিষ্ণুতা যেটাই বলি না কেন, এখানে সব সময় দুটি পক্ষ থাকে, আর এই দুটি পক্ষই যদি সমভাবে এক পক্ষ অন্যের পক্ষের মতামতকে শ্রদ্ধা না করি, গুরুত্ব না দিই, তাহলে সহিষ্ণুতা কি করে সম্ভব? সহিষ্ণুতা কি কেবল একপাক্ষিক বিষয়? আপনি একটু এই মন্তব্যের উপরে বলবেন, ডক্টর জগৎময় দাস। সহিষ্ণুতাটা হবে আপনার পারস্পরিক সহিষ্ণুতা। এটা শুধু মানে একদিক থেকে অনেক সময় হয়তো হওয়াটা একটু কঠিন বিষয়। এখানে আমরা বলছি যে প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা করতে হবে। আমি যদি আগের কমেন্টটাতে বা ডক্টর ইকবাল হাসান যে প্রশ্নটা করেছিলেন, এখানে যদি আমি যাই, কবি ইকবাল হাসান, ডক্টর ইকবাল হাসান না, কবি ইকবাল হাসান, হ্যাঁ সরি। আমি বলবো যে অসহিষ্ণুতাটা আসলে মানুষের জেনেটিক ভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। একদম অতীতে মানুষ যখন ধরেন বৈরী পরিবেশে বড় হচ্ছিল, তখন তাকে অনেক অসহিষ্ণু হয়ে তাকে বাঁচতে হয়েছে। প্রকৃতির সাথে বলেন, বন্য জীবজন্তুর সাথে বলেন, তখন থেকে সে গ্রুপ করতে শিখেছে এবং সে তার দলকে বড় করতে শিখেছে, এবং সেই দল বড় করার মানসিকতা এখনো যায়নি। ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে দল বাড়ানোর জন্যই এই অসহিষ্ণুতা গুলা তৈরি হচ্ছে, সেটা আপনি ধর্মীয় বলেন, রাজনৈতিক বলেন, অন্য যে কোনো মতামত বলেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আসলে এই সহিষ্ণুতা বিষয়টা কখনোই আসলে একপাক্ষিক হবে না। এটি সবসময়, এটি আমাদের সবার ভিতরেই অসহিষ্ণুতা আছে, এবং এই অসহিষ্ণুতা থেকে আমাদের মুক্তির উপায় হচ্ছে যারা পরস্পরের প্রতি অসহিষ্ণু তাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। হ্যাঁ, আচ্ছা, যদি এটি ঠিক হয়, তাহলে এই সহিষ্ণুতা প্রশ্নে আমি এবার একটু কবি গোলাম কিবরিয়া পিনুর কাছে যাব। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট সংগঠক, উনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সুশীতল চৌধুরী, ডক্টর সুশীতল চৌধুরী, আজকে একেবারে ডক্টরের ছড়াছড়ি আমাদের। উনি বলেছেন যে when all of we globally protesting for Floyd, a racial victim in USA, and same time we can see a farmer named as Naresh at Faridpur being killed by police. We are either ignoring or blind. Why? Both racial victims at different geographic situation. আমি একটুখানি যদি বিষয়টাকে ক্লিয়ার করি, আমরা জানি যে আমেরিকাতে বর্তমানে যে এই মানে কালোদের উপরে নিগ্রহের ব্যাপারে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদে আমি বুঝতে পারছি যে ডক্টর সুশীতল সিংহ চৌধুরী যেটি বলতে চাচ্ছেন, যে সেই প্রতিবাদের ব্যাপারে আমরা নিজেরাও প্রতিবাদী হচ্ছি, বিভিন্নভাবে আমরা প্রকাশ করছি, কিন্তু আমাদের বাংলাদেশের একজন মানুষ, গরিব কৃষক, তিনি
ওই একই প্রক্রিয়ায় মানে তারও ঘাড়ের উপরে ওই হাঁটু গেড়ে তার হাড় ভেঙে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ফেলেছে একজন পুলিশ অফিসার, কিন্তু আমরা সেই জায়গাতে মানে প্রতিবাদী নই। এই জায়গাটায় এই যে আমরা আমাদের কি প্রবণতা হয় যে আমরা যে প্রতিবাদ করি সেই জায়গাটায় আমরা কিন্তু সবসময় একটুখানি যেন হিসেব কিতাব করে প্রতিবাদ করছি। আপনি কি বলবেন এ বিষয়ে? আমি গোলাম কিবরিয়া পিন্টু বলবো। হ্যাঁ, আপনি গোলাম কিবরিয়া। আমার কাছে যেটা মনে হয় যে দুটো দেশ, আমেরিকা এবং বাংলাদেশ, দুটো দেশের রাজনৈতিক কাঠামো, মতামত প্রকাশ করার অবস্থা ভিন্ন ভিন্ন। আমি যেটা মনে করি যে ইউরোপ থেকে শুরু করে আমেরিকাও একটু গণতান্ত্রিক, মানে নাগরিকের ক্ষোভ প্রকাশের অধিকারটা আছে, পরিবেশটি আছে, এবং নাগরিকরা তারা বিক্ষোভ করার জন্য রাস্তায় নামতে পারে, বাধাপ্রাপ্ত হয় না, এই সুযোগটা আছে। এবং সেই কারণে সেখানে পুলিশ একজন নাগরিককে হত্যা করলো, এ কারণে হয়তো ফেটে পড়েছে। আর বাংলাদেশের বিষয়টা হয়েছে কি, আমাদের মতামতের ক্ষেত্রে আমরা ওইভাবে প্রকাশ করতে পারি না। এখানে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সামাজিক অন্যান্য যে শক্তি আছে, এগুলো মানে মানুষের মতামতকে প্রকাশ করার পরিবেশ তৈরি করেনি বহুদিন থেকে। এবং এখানে গণতান্ত্রিক যে অবস্থাটা, এটা সুষমভাবে বিকশিত হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলোতে। এবং এখানে অনেক রাজনৈতিক উত্থান হয়েছে, গণতান্ত্রিক বিকাশটি সুষমভাবে হয়নি, উদারভাবে হয়নি, যার ফলে মতামত প্রকাশ করার সুযোগ সুবিধা নেই। এবং মতামত প্রকাশ করার একটা ভয়ভীতি, বিহ্বলতা এখানে কাজ করে মানুষের মধ্যে। সে কারণে ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে মানুষের মধ্যে যে বিক্ষোভ হবে, প্রতিবাদ হবে, এই সুযোগটুকু মানুষ গ্রহণ করতে চায় না, ভয়ে, আতঙ্কে। এই একটা পার্থক্য আমাদের দেশে আছে বলে আমি মনে করি। আর একটা দিক আছে, সেটা আমি এর আগেও বলেছি, যে যেমন ইউরোপে ধরেন 150 বছর গণতান্ত্রিক সহনশীলতা আছে ইউরোপের কান্ট্রিগুলোতে, কিন্তু বাংলাদেশে সেভাবে গণতান্ত্রিক ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান এগুলো মানে বিকশিত হয়নি, যার ফলে অনেক ধরনের সমস্যা। যেমন আমি একটি উদাহরণ দিই, নেদারল্যান্ডসে আপনার কারাগারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন কারাগার নেই, অপরাধ প্রবণতা কমে গেছে। এটা কারণটা কি? এটা হচ্ছে সেখানকার গণতান্ত্রিক বিকাশ, মতামত, সহিষ্ণুতা এবং মানুষের মধ্যে যে শিক্ষার মধ্য দিয়ে যে জাগরণ তৈরি হয়েছে। ওখানে একটা শিক্ষা মানুষকে মানবিক, আধুনিক এবং আধুনিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে, যার ফলে সেখানে নাগরিকরা খুবই দায়িত্বশীল। এবং সে কারণে দেখা যায় অপরাধ প্রবণতা কমেছে নেদারল্যান্ডসে এবং কারাগারগুলো কমে যাচ্ছে। আর বাংলাদেশের কারাগার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনার এই জায়গাটাতে আমি আপনাকে আবারও আরেকটা প্রশ্ন দিয়ে দিই। এই প্রশ্নটা মন্তব্যে এসেছে। আপনি যেহেতু বাংলাদেশে আছেন, আমি জানি আপনি বাংলাদেশের প্রগতিশীল চর্চার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। আমাদের আরেক বন্ধু, উনি মোহাম্মদ তাজিবউদ্দিন, উনি একটি গুরুত্বপূর্ণ মানে মন্তব্য দিয়েছেন, বলেছেন যে ভিন্নমত সুন্দর, মোটা দাগে রেস, রিজিয়ন বিষয়ক ভিন্নমত অসহিষ্ণুতায় রূপ লাভ করে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষের বিকাশের প্রাথমিক পর্যায়ে পরমত সহিষ্ণুতা, সহনশীলতার চর্চা থাকা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন বাধ্যতামূলক করা দরকার। এই যে দরকারের কথা বলেছেন তিনি শিক্ষা বিষয়ে, আমরা তো বাংলাদেশের যে শিক্ষা কাঠামো জানি, যে ক্যারিকুলাম জানি, শিক্ষা ব্যবস্থা জানি, সেখানে তো পরমত সহিষ্ণুতা, শ্রদ্ধাশীলতা, অন্য ধর্মকে মানে ইতিবাচক ভাবে দেখার মন, এগুলোর কোনো বালাই নেই। আপনি কি বলবেন যে এগুলো আসলে কি করে পুনঃস্থাপিত করা আসলে যায়, বা আমাদের আসলে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এটা আমার মধ্যেও কাজ করছিল এখানে আলোচনার ক্ষেত্রে। আমি একটু ভূমিকায় বলি, সেটা হচ্ছে যে আধুনিক মানুষকে তৈরি করছে হচ্ছে শিক্ষা।
এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের চেয়েও একটা শিশুকে তার নাগরিকত্ব তৈরি করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে। এবং বিংশ শতাব্দীতে শিক্ষাই হচ্ছে মানুষকে আধুনিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রধানতম ভূমিকা পালন করছে। এবং সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমরা ধর্মকে টেনে আনি, তাহলে তো বিভাজন আসবে, অসহিষ্ণুতা আসবে। আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে উদার মানবিকতা ভিত্তিক পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা উচিত। আমরা যদি সাম্প্রতিককালে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে দেখব যে বাংলাদেশের পাঠ্যসূচি থেকে অন্য সম্প্রদায়ের যারা বিশিষ্ট লেখক আছেন তাদের লেখাগুলোকে বাতিল করা হয়েছে। এবং এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষাকে একটি সম্প্রদায়ভুক্ত করার জন্য, সংকীর্ণভাবে মানুষ চেতনাকে গড়ে তোলার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমরা উদার মানবিক যে এখনকার যে ডিমান্ড সারা পৃথিবীর, যে বিশ্ব নাগরিক হওয়া, মানবিক হওয়া, যুক্তিশীল হওয়া, সেই দর্শন থেকে আমরা অনেক দূর পিছিয়ে গিয়েছি। এবং এই দর্শন থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো এই দৃষ্টিভঙ্গি আমরা গড়ে তোলার কথা না। আমি একটা কথা বলি যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এখানে পালন হচ্ছে। বঙ্গবন্ধু একটি কথা বলেছিল, সেখান থেকে আমরা বলতে পারি একটি দর্শন আসতে পারে। তিনি বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে সেকুলার বাঙালি জাতির অস্তিত্বের রক্ষাকারী হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি এই ধর্ম নিরপেক্ষতার চারা বাংলাদেশের মাটিতে পুঁতে গেলাম। যদি কেউ এই চারা উৎপাদন করে তাহলে বাঙালি জাতির স্বাধীন অস্তিত্বই বিপন্ন হবে। এটা বঙ্গবন্ধু বলেছেন। এবং এই দৃষ্টিভঙ্গি, এই দর্শন থেকে আমরা এখন দূরবর্তী অবস্থানে রয়েছে। এবং এই দূরবর্তী থাকার কারণে আমাদের শিক্ষা এটা প্রতিচ্ছাপ পড়েছে বলে আমি মনে করি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশে যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে তাতে আমরা আরো বেশি করে অসহিষ্ণু হব, অন্যকে অশ্রদ্ধা করব, সেটি হচ্ছে স্বাভাবিক। তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় আমি কবি ইকবাল হাসানের কাছে একটুখানি আসি। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট চিন্তক, তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা খুবই আনন্দিত যে আমাদের টরন্টো এবং কানাডার, এমনকি বাংলাদেশেরও অনেক অনেক চিন্তাশীল মানুষ, অনেক বুদ্ধি, মানে আমি যাকে বলবো যারা বুধ সমাজের মানুষ, তারা আমাদের আজকের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। তেমন একজন হচ্ছেন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক সাইদ জাদিদ। তিনি একজন ডাক্তার বটে। তিনি বলেছেন, একটি সমাজে প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতি যখন বিভিন্ন অসংস্কৃত জীবন চর্চার কারণে কোণঠাসা হয়ে পড়ে, তখনই মনে হয় মানুষ অসহিষ্ণু হয়ে পড়ে। কবি ইকবাল হাসান, কথাটা কি ঠিক? না, আপনার প্রশ্নটা আরেকবার করেন। হ্যাঁ, মানে উনি বলছেন যে একটি সমাজে প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতি যখন বিভিন্ন অসংস্কৃত জীবন চর্চার কারণে কোণঠাসা হয়ে পড়ে, মানে তিনি বলছেন যে এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে আসলে প্রকৃত জিনিসটা তো আমরা আসলে শিক্ষায় দিতে পারছি না, এবং সেখানে ইট ইজ ওভারওয়েলমড, ওভারশ্যাডোড বাই। হ্যাঁ, ইনু যে কথাটা বলেছে, আমার প্রিয় কবি বন্ধু ইনু যে কথাটা বলেছে, যে বঙ্গবন্ধুর এই যে অসাম্প্রদায়িক বৃক্ষ রোপণের কথাটা, ওই বৃক্ষ বঙ্গবন্ধুর মৃত্যুর পরপরই ওটার মূলোৎপাটন হয়ে গেছে। ওই বৃক্ষটি আর নেই, যে কারণে আমরা দেখতে পাই আমাদের পাঠ্যপুস্তক থেকে ডেলিভারেটলি যারা একটি বিশেষ ধর্মের অনুসারী নয় তাদের সমস্ত লেখাগুলোকে বাদ দেওয়া হয়েছে। ফলে হচ্ছে কি, এটা কিন্তু কোনো পরমত অসহিষ্ণুতা বা কি বলে ভিন্ন মত পোষণের জন্য হয়েছে তা কিন্তু নয়। এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, দেশকে পুরোপুরি একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা এবং সমাজকে টক্সিক করে তোলার জন্য একটি বিশেষ গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই কাজটি করেছে। এবং এটি হয়েছে গণতান্ত্রিক সরকারের দাবিদার যে কয়টি সরকার এসেছে, প্রত্যেকটি সরকার আমলেই এই ঘটনাটি খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে। ইকবাল ভাই, আমরা বুঝতে পারছি যে
হ্যাঁ আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখুন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে হবে, যেখানে আমাদের দেশে সংখ্যালঘু মানুষদেরকে, তারা পাহাড়ি হোক আর সমতল ভূমির হোক, তারা যে কোনো ধর্মের হোক, উপজাতীয় হোক বা হিন্দু হোক কিংবা সাঁওতাল হোক, তাদেরকে ডেলিভারেটলি তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নিগৃহীত করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে। এমন মানুষ তো আমাদের দেশে আছে, এমন মানুষ তো আমাদের দেশে আছে যাদের যাওয়ার কোনো জায়গা নাই। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনলাম, এবং যেটি আমি শুরুতে বলছিলাম যে তিনি প্রজ্ঞায় আমাদের অগ্রজ, একজন অগ্রগ মানুষ, আমি বলবো অগ্রগামী মানুষ, সেই জন্য তার কণ্ঠে এই দৃঢ়তা, এই দৃপ্ত ভাব রয়েছে। এই যে আমরা দেশ থেকে আসা মানুষ যখন প্রবাসে আসলাম, আমি ডক্টর জগৎময় দাসের কাছে যাব। এই যে প্রবাসে যখন আসলাম তখন কিন্তু বাংলাদেশের ওই যে অসহিষ্ণু মন, সেই মনটা নিয়েই আমরা প্রবাসে এসেছি, এবং সে কারণেই আমরা দেখতে পাই যে প্রবাসীর যে বাঙালি সমাজ, সেখানেও কিন্তু আমাদের অসহিষ্ণুতার খুবই বিচরণ। আপনার কি মনে হয় যে এই যে প্রবাসী সমাজ, আমরা কি সেখানে অসহিষ্ণুতাকে এড়াতে পারতাম না? আমরা কি ভাবতে পারতাম না যে একটি নতুন দেশে, যেই দেশ আমাকে সংবিধানগতভাবে সবার সমান অধিকার নিশ্চিত করেছে, তেমন একটি দেশে থেকে কেন আমি আরেকজনের প্রতি অসহিষ্ণু হব? আরেকজনের বর্ণের কারণে, জাতির কারণে, ধর্মের কারণে। আপনার কি মনে হয় এই অসহিষ্ণুতা প্রবাসে আমরা কি করে এড়াতে পারতাম? ডক্টর জগৎময় দাস। আচ্ছা, আমার মনে হলো যে ডক্টর জগৎময় দাস, তার মনে হচ্ছে শব্দযন্ত্রের অসুবিধা হয়েছে। তাহলে আমি ডক্টর অর্পিতা বিশ্বাসের কাছে প্রশ্নটা যদি রাখি, যে এই যে প্রবাসে আমাদের এই যে এত দ্বন্দ্ব, এত দ্বিধা, সেই জায়গাটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন, একটু বলুন। এখন প্রবাসে যখন আমরা আসি, বেশিরভাগ আমরা যারা আসি, ইমিগ্রেন্ট যারা আসি, আমরা একটা সুযোগ পেতে আসি, সুযোগ সন্ধানী হিসেবে আসি। আমরা কিন্তু সেই পুরনো মনটাকে নিয়ে আসি, পুরনো ধ্যান ধারণা নিয়ে আসি, এবং সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষই, বেশিরভাগ মানুষ যদি খুব কনসিয়াসলি নিজেকে না অ্যানালাইজ করে বা নিজেকে যদি ক্রিটিসাইজ না করে, তারা কিন্তু নিজেদের গোষ্ঠীর মধ্যেই আবদ্ধ থাকছে। তারা একই মানুষের সাথে থাকছে, বাঙালি কমিউনিটির মধ্যে মিশছে, বা যে যার নিজের কমিউনিটির মধ্যে থাকছে। সুতরাং সেইখানে ধর্মীয়, ভাষা ভিত্তিক যে গোষ্ঠীর মধ্যে একটা ঘেঁটো যেটা বলা হয়, সেই ঘেঁটোর মধ্যে তারা আবদ্ধ থাকছে, এবং সেখানে তারা সেই পুরনো চিন্তা ভাবনাগুলোই নিয়ে আসছে। শুধু তারা মনে করছে যে তারা তাদের আর সচ্ছলতা ভাবে থাকবে, তারা সুন্দরভাবে থাকবে, তাদের বাচ্চাগুলো বড় হবে, বাচ্চাগুলো পড়াশোনা করবে। কিন্তু কি শিক্ষা তারা দিচ্ছে? তারা তাদের নিজেদের জায়গা থেকে কোথাওই বদলাচ্ছে না। এবং যে বাচ্চাগুলোকেও বড় করছে, সেখানে কতটা তারা আলোচনা করছে এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। এবং এই যে এই ডিসক্রিমিনেশন কিন্তু কন্টিনিউ হচ্ছে জেনারেশন টু জেনারেশন। আমাদের পরিবারগুলোতে আমরা খুব স্বাভাবিকভাবে, এই যে আমরা এত জর্জ ফ্লয়েড নিয়ে বলছি, কিন্তু অথচ আমাদের সাউথ এশিয়ান ফ্যামিলিগুলোতে একটা ভীষণ ভাবে ঘৃণা আছে কালোদের প্রতি। হ্যাঁ, আর যাই করিস বাবা, তুই কোনো কালোকে বিয়ে করিস না। হ্যাঁ, আর যাই করিস বাবা, তুই কোনো ওর নিজের ধর্মে বিয়ে করিস। আর যাই করিস বাবা, তুই একে বিয়ে করিস না। এই যে ধরনের যে আলোচনাগুলো প্রতি মুহূর্তে ফ্যামিলির মধ্যে চলছে, সেগুলো তো তাদের মধ্যে যাচ্ছে। বাচ্চাগুলো তো শিখছে, আমি কিভাবে শেখাবো আমি যদি না নিজে রোল মডেল হতে পারি? আমি আমার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি? তো এবং এই বাচ্চাগুলো এই শিক্ষাগুলো নিয়েই স্কুলে যাচ্ছে। বরং তবু বলবো, আমাদের এখানকার কানাডাতে শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকভাবে প্রচন্ডভাবে চেষ্টা করা হয় এই সহিষ্ণুতা কে তৈরি করার জন্য।
সেখানে অনেক সময় কিন্তু বাচ্চারা বড় হয়ে এসে আমাদেরকে বলছে, প্যারেন্টসদের বলছে, ইউ আর রেসিস্ট। হ্যাঁ, এই যে জায়গাটা, আই এম ফিলিং গুড দ্যাট যে এই যে বাচ্চারা আইডেন্টিফাই করছে, যে কারণ তাদের অনেক বেশি ইন্টারাকশন হচ্ছে সকল মানুষের সাথে, সকলের সাথে, এবং যত সবাইকার মধ্যে তারা বড় হচ্ছে তত তাদের মধ্যে সহিষ্ণুতা কিন্তু অনেক বেশি বাড়ছে। সেই জায়গা থেকে বাবা মা কতটা শিখছে সেটা কিন্তু দেখতে হবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে এই কারণেই চলছে যে আমরা এখানে আসছি, কিন্তু আমরা কতটা চেষ্টা করছি এখানকার ভ্যালুস গুলোকে নিতে। এই যে এত দীর্ঘদিনের যে গণতান্ত্রিক প্রসেস, আমরা আসছি প্রত্যেকেই একটা খুব অটোক্রেটিক কন্ট্রোলড এনভায়রনমেন্ট থেকে, সেখান থেকে আমরা এসে এখানে কতটা নিচ্ছি সেটার উপর নির্ভর করছে আমাদের সহিষ্ণুতার পরিচয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আপনি যেই কথাগুলো বলছিলেন না, যে আমাদের বাঙালি সমাজ, আমরাও কিন্তু বলি যে বাবা আর যাই করিস ওই ওই কালোর দিকে যাস না। আমি টরন্টোতে, মানে যেই বন্ধুরা, আমি মাঝে মাঝে ভাবি যে আমরা খুব ভুলে যাই যে আমার ভেতরে যে অন্ধকার, সেই অন্ধকারকে আমি ভুলে যাই। যেমন আমি অনেককে দেখি যে তারা আমার কানে এসেছে, তারা বলছেন, মানে যারা কালো তাদের সম্পর্কে শব্দটা হচ্ছে এরকম, আরে কাল্লা কাল্লা কাল্লারা এইরকম। আবার আরেকজন সম্পর্কে বলা আছে, আরে নাক বুসা, তো বুসাগুলো নিয়ে আর পারি না আমরা। মানে এই যে মনোভঙ্গি, কিন্তু আমরা কেউই ভাবি না যে ওই ওই চীনা মানুষটি বা ওই কালো মানুষটি, তিনিও কিন্তু মেধা, চিন্তায় শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে যেতে পারেন। এবং উল্টো দিকে তিনি যদি অসহিষ্ণু হয়ে, তিনি যদি আমি সুব্রতকে বলেন বা আপনাকে বলেন এরকম করে একটি কথা, তাহলে সেটি কত একটি একটি ঘৃণ্য একটু কথা হয়ে যায়, মানে খারাপ একটি জিনিস হয়ে যায়। আমাদের যে সেটা করা উচিত না, সেটা আমরা সব সময় ভুলে যাই। তা অর্পিতা দি, আপনি যে কথাটা বলছিলেন সেই জায়গাটায় আমি আরেকটুখানি বলতে চাই। এই যে আমাদের প্রবাসী সমাজেও আমাদের ভেতরে অসহিষ্ণুতা, বিভেদ, এই বিভেদকে আমরা দূর করে যদি একটি, মানে যেটিকে রবীন্দ্রনাথ বলেছেন যে একটি আন্তর্জাতিক মানব সমাজ, বৈশ্বিক মানব আমরা হব, আমি একজন বৈশ্বিক মানব হব, আমরা সবাই মিলে বৈশ্বিক মানবের একটি সমাজ তৈরি করব, তাহলে সেই জায়গাটায় আপনার, মানে আপনার পরামর্শ কি থাকবে, সাজেশন কি থাকবে, একটুখানি যদি বলেন। আমি এখানে একদম প্রথমে যে জিনিসটা ডক্টর মৃধা বললেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের প্রথম পদক্ষেপই হচ্ছে বাড়ি। বাড়ি হচ্ছে যে ঘরটা, সেটা হচ্ছে ইউনিট। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রেসপেক্ট আছে কিনা, সেই রেসপেক্টফুল জায়গাটা তৈরি করা। এবং বাচ্চা যে তাকে বড় করছে তারও রেসপেক্ট দরকার, তার মতামত প্রকাশ করার অধিকার দেওয়া দরকার। এবং এই মতামত প্রকাশের অধিকার যখন তাকে দেওয়া হচ্ছে, তখন সেও জানছে যে আরেকজনের মতামত কিভাবে শুনতে হয়। এই যে মতামত, একে অপরের মতামত শোনা, তাকে রেসপেক্ট করা, এবং একে অপরের কথা শোনা। তোমাকে সবকিছু মানতে হবে না, যেটা আপনি প্রথমে বললেন সুব্রত বাবু, যে সব কথা মানার দরকার নেই, যেটা কিন্তু ওনার জায়গা রেসপেক্ট করা, অ্যাপ্রিসিয়েট করা, এই জায়গাটা যদি আমাদের দিতে পারি আমরা আমাদের বাড়িতে, সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু হয় সহিষ্ণুতার। কারণ সহিষ্ণুতার জায়গা মানে হচ্ছে যে তার অন্যের পার্সপেক্টিভটা বোঝা, অন্যের জায়গাটা শোনা, এবং সে কি বলতে চাইছে। কারণ বেশিরভাগ সময় আমরা দেখি যে খুব ছোটখাটো ব্যাপারে, যখন আমি হয়তো একটা অ্যাংজাইটি পেশেন্টকেই দেখছি তা আমার ক্লিনিকে, কিন্তু সে অসহিষ্ণু হচ্ছে, কিন্তু সে তখন কি ইন্টারপ্রিট করছে, সে তার নিজের মতন করে একটা ইন্টারপ্রিট করছে, কিন্তু সে কিন্তু শুনছে না, তার কিন্তু কান বন্ধ, সে তার নিজের জায়গাতেই আটকে রয়েছে। এই জায়গাটা প্রত্যেকে যে অন্যের মতামতের জায়গাটা শোনা এবং বোঝা, হৃদয়ঙ্গম করতে পারলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়। খুবই খুবই সুন্দর। আমি ডক্টর জগৎময় দাস, আপনার কাছে আমরা একবার এসেছিলাম, যান্ত্রিক ত্রুটির জন্য আপনাকে পৌঁছতে পারিনি। এই যে অর্পিতাদি বলছিলেন যে আমাদের এই 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 যে সহনশীল একটি সমাজ তৈরির ব্যাপারে আমাদের আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত, তা প্রবাসী একজন মানুষ হিসেবে আপনি যদি সংক্ষেপে একটু বলেন যে আমাদের আসলে কি ভূমিকা
হওয়া উচিত, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের করণীয় কেমন হওয়া উচিত, একটু বলুন। আমি তো বলবো প্রবাসে, যেমন ধরুন এই কানাডার মতো দেশে একটা মাল্টিকালচারাল, মাল্টিনেশনাল পিপল এখানে বসবাস করে। তো এখানে সহিষ্ণুতাটা আমি বলবো যে অনেকটা তৈরি হয়ে আসে বা তৈরি হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য পাকিস্তানিদের প্রতি বাংলাদেশের অনেক মানুষেরই বিশাল রকম একটা ঘৃণা বা বিদ্বেষ থাকে। তো এখানে আসার পরে সে হয়তো দেখছে যে তার প্রতিবেশী একজন পাকিস্তানি, এবং হয়তো পাকিস্তানির এক চিত্র তার মাথায় যেরকম ছিল তাকে তার সেরকম লাগছে না। তো ধীরে ধীরে তার অ্যাটিটিউড গুলা পরিবর্তন হচ্ছে তার দিকে। আমি এরকম পার্সোনালি অনেককে জানি, আগে একরকম ছিল, এখন দেখা যাচ্ছে যে না, চিন্তা করছে যে সবাইকে মানুষ হিসাবেই নিচ্ছে। আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, ধরেন খাওয়া দাওয়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বিশেষ করেছে আমি খাওয়ার কথা বলছি না, একজন খাওয়ার খেয়ে ভালো চোখে দেখা, ঠিক আছে? আমাদের প্রত্যেকেরই, প্রতিটা দেশের মানুষের ভিন্ন ভিন্ন খাবারের অভ্যাস আছে। আর সুব্রত দা একটু আগে যেটা বললেন যে ওর তো নাক বুচা, ও তো কালো, ঠিক আছে? এই নাক বুচারা কি খায় কি খায় না, তো এইরকম মনোভাব থাকলে তার প্রতি আপনার সহিষ্ণুতা হয় আপনার উঠবে না, কারণ আপনি শুরুতেই তাকে আলাদা করে নিচ্ছেন, আরে ও তো কি রকম, কি খায়, এই করে সেই করে। তো এই জিনিসগুলো আসলে একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। আর আরেকটা যেটা আমি বলবো যে ডক্টর বিশ্বাস যেটা বলেছেন, পরিবার থেকেই আসলে সহিষ্ণুতাটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা, এই জায়গাটায় আমি জগৎমাইকে একটুখানি থামিয়ে রাখি। এই যে পরিবারের কথাটা বলেছেন, সেই বিষয়টিকে আমি একটুখানি কবি গোলাম কিবরিয়া পিনুর সাথে কানেক্ট করে দেব। আমাদের টরন্টোর আরেকজন খুবই বিশিষ্ট জন, সংস্কৃতি কর্মী কবি দেলোয়ার এলাহি, তিনি বলেছেন যে এখনই সময় এসেছে এই পৃথিবীকে একটি পরিবার হিসেবে গণ্য করার, এবং তিনি আরো বলেছেন নিজেদেরকে বিশ্ব পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করতে না পারলে আমরা কোনোদিনই এই পৃথিবীকে সহনশীল হবে এই আশা করাটাই অন্যায়। গোলাম কিবরিয়া পিনু কবি হিসাবে কবি দেলোয়ার এলাহির এই প্রশ্নের এই বিষয়টির উপরে আপনি একটু মন্তব্য দিন। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা চলে গেছে। আচ্ছা, গোলাম কিবরিয়া পিনুর শব্দটা আমরা হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে এটাই হচ্ছে একটা দর্শন হওয়া উচিত, দৃষ্টিভঙ্গি, যে আধুনিক যুগের যে আমরা বিশ্ব নাগরিক, আমরা অখণ্ড মানব সত্তারই অংশ, এবং আমরা সবাই মানবিক হয়ে উঠবো, যুক্তিশীল হয়ে উঠবো, এই দর্শনটাই আজকে জরুরি হয়ে উঠেছে। আমরা যদি মনে করি এই সভ্যতার মূল বৈশিষ্ট্যই হওয়া উচিত হচ্ছে যে আমরা বিশ্ব নাগরিক, এবং আমাদের মধ্যে জাতি, ভাষা, ধর্ম এগুলো ভেদবুদ্ধি থাকবে না, এই দৃষ্টিভঙ্গিটা যদি জোরালো ভাবে আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা মনে হয় যে আমাদের মধ্যে যে অসহিষ্ণুতা রয়েছে বিভিন্ন পর্যায়ে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে, সেগুলো দূর হবে। আমি এখানে একটু অন্যভাবে কথা বলতে চাই। এখানে অনেকে গুরুত্ব দিয়েছেন যে পরিবারের মধ্য দিয়ে শিশুদের দৃষ্টিভঙ্গি তৈরি হবে, কিন্তু পরিবারের সদস্যরাই যদি হয় পশ্চাৎপদ চিন্তাধারার লোক, মধ্যযুগীয় চিন্তা ভাবনার লোক, এবং তাদের অভিভাবকরা যদি হয় আধুনিক নয়, আধুনিক দৃষ্টিভঙ্গি নির্ভর মানুষ নয়, তাহলে তার সন্তানগুলো তো সেরকমই হবে। সে কারণে আমি মনে করি ওকে, গোলাম কিবরিয়া পিনু, আমি আপনাকে একটু থামাই, আমাদের একটু সময় কমে আসছে, সেই জন্য আমি বারবার থামাতে বাধ্য হচ্ছি। আপনার কথার সূত্র ধরে আমি কবি ইকবাল হোসেনের কাছে একটু যে বলবো, এই যে তারা তো পরিবারের মানুষরা হচ্ছে অনগ্রসর মানুষ, তিনি অনাধুনিক, সুতরাং তার ভেতরে অসহিষ্ণুতার চর্চা হবেই। এবং দেখুন, যদি সেটি নাও হয়, আমরা চতুর্পাশে যখন বারবার অসহিষ্ণুতা দেখি, তখন কিন্তু একজন শিক্ষিত, স্বাভাবিক, সুন্দর জীবনের মানুষও কিন্তু
অসহিষ্ণু হয়ে ওঠে। আমি কবি ইকবাল হাসানকে এই প্রশ্নটি করব এই কারণে যে এই অসহিষ্ণুতার একটি সবচেয়ে বড় উদাহরণ আমরা রবীন্দ্রনাথের ভিতরে দেখেছি। আমি এই জন্য রবীন্দ্রনাথের কথা বলছি যে রবীন্দ্রনাথের জীবন যদি আমরা পাঠ করি আমরা জানি যে তাকে কিন্তু আমরা কখনোই অসহিষ্ণু হতে দেখি না। তিনি কি বলেছেন, কাকে বাদ দিয়েছেন, কাকে গ্রহণ করেছেন সেটি আলাদা কথা, কিন্তু অসহিষ্ণুতার উদাহরণ তার খুব কম। কিন্তু ধরুন তার প্রশ্ন কবিতায় যদি আমরা যাই, তিনি কি বললেন? তিনি বললেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। কবি ইকবাল হাসান, আপনার চারপাশের কিছু মানুষ যদি আপনার বায়ুকে বিষিয়ে চলে, আপনি তখন কি করবেন? আপনি কি অসহিষ্ণু থাকবেন, নাকি আপনি কি সহিষ্ণু থাকবেন, নাকি কোনো না কোনো ভাবে আপনি সেটিকে শুদ্ধিকরণের জন্য অসহিষ্ণু হবেন? আমি অসহিষ্ণু হব না, তবে প্রাথমিক পর্যায়ে আমি যেটা করব, এরকম হয়েছে আমার ক্ষেত্রে, আপনি জানেন। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এটাকে উপেক্ষা করব, উপেক্ষাকেই আমার একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করব। যদি তারপরে হচ্ছে যে আমি চেষ্টা করব কারণগুলো খুঁজে বের করতে, যে কি কারণে তারা আমার প্রতি অসহিষ্ণু হয়ে উঠেছেন, বা আমার কোন মতটি তাদেরকে অসহিষ্ণু করে তুলেছে। এখানে একটু কবি ইকবাল হাসান একটুখানি ব্যাপার আছে। আপনি কিন্তু এটি অনেক দিন ধরে দেখে ফেলেছেন, কারণ কি ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু দ্য থিংস হ্যাভ বিন স্যাচুরেটেড, আপনি চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন। আপনাকে কিন্তু এখন আঘাত করার প্রশ্ন এসেছে শুদ্ধিকরণের প্রশ্নে। আমি এই কথাটা একটু আমাদের দেবাশিস মৃধা, ডক্টর দেবাশিস মৃধা, তার কাছে নিয়ে যাই। আমরা খুবই এই জিনিসটা আজকাল দেখি যে মুহূর্তের ভেতরে আমরা অসহিষ্ণু, যেটি কবি ইকবাল হাসান বলছিলেন, বয়সের কারণে, প্রজ্ঞার কারণে উনি নিজেকে হয়তো সংবরণ করবেন, কিন্তু আমরা যারা বয়সে খুবই নবীন আমরা তো সংবরণ করতে পারবো না, এবং আমরা খুবই আক্রমণাত্মক হয়ে উঠি, এবং আমাদের আক্রমণের সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যম, ফেসবুক। আপনিও তো ফেসবুকে আছেন। এই যে মানুষ সামাজিক মাধ্যমে যে অসহিষ্ণুতা প্রকাশ করছে, একদম খুবই সংক্ষেপে 1 মিনিটে বলুন তো দেখি, এখান থেকে আমরা বেরিয়ে আসতে গেলে আমাদের আসলে উপায় কি করণীয় আমাদের? আপনার কোশ্চেনটা খুব ভালো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সহিষ্ণুতা এক সময় আর সহিষ্ণুতা থাকে না। সহিষ্ণুতা এক সময় একটা ভাইস অর ভার্সু, আমরা ধরে নেব যে সহিষ্ণুতাটা কি ভাইস অর এ ভার্সু। ইট ইজ মোস্ট অফেন ইট ইজ দ্য ভার্সু, বাট এট সাম পয়েন্ট আপনার যদি খুব বেশি টলারেট করেন তখন এটা আর ভার্সু থাকে না, তখন একটা ভাইস হয়ে যায়। সুতরাং এট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু raise your voice. Very good. Thank you very much, Dr. মৃধা। আমি ডক্টর অর্পিতা বিশ্বাসের কাছে যাচ্ছি। এই যে প্রশ্নটা উঠে গেল যে আসলে উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের একজন বন্ধু ও লেখক ননী গোপাল, তিনি বলেছেন, ইগো অ্যান্ড ইনটলারেন্স সিমস ডিরেক্টলি রিলেটেড। অর্পিতা, ইফ ইউ প্লিজ এক্সপ্লেন। জাস্ট একটু, আমাদের অনেক কমেন্ট এসছে, সবার সব মন্তব্য আমরা পড়ে ব্যাখ্যা দিতে পারছি না, তাও 2-1টি করে নিলাম। ডক্টর অর্পিতা বিশ্বাস, একটু বলুন, ইগো অ্যান্ড ইনটলারেন্স সিমস ডিরেক্টলি রিলেটেড। আমি এটা একমত। যখন আমাদের ইগো অ্যাটাক হয়ে যায় তখন আমাদের ইনটলারেন্স অনেক বেড়ে যায়। এবং আমি এইখানে প্রসঙ্গটা টেনে আনছি যেখানে ডক্টর মৃধা ছাড়লেন, যে আমরা কতটা প্রতিবাদ করব, ইনটলারেন্সের বিরুদ্ধে প্রতিবাদ করব, এবং কিভাবে করব, এবং ইনটলারেন্ট ভাবে করব না আমরা প্রতিবাদটা আমরা রাখবো, কতটা শান্তভাবে রাখতে পারি। কিন্তু প্রতিবাদের তো একটা ভাষা নিঃসন্দেহে থাকা দরকার। কিন্তু যখন সেই প্রতিবাদটা শান্তভাবে করাটা যায় না, যদি ইগোটা এসে যায় যে আমাকে আঘাত করা হচ্ছে বা আমাকে এটা, সেই ইগোটাকে যদি আলাদা করে রেখে যদি প্রতিবাদটা করা যায় তখন প্রতিবাদটা অনেক বেশি শান্ত এবং সুদৃঢ় হয়। খুবই সুন্দর বলেছেন আপনি। আমাদের কিন্তু তাহলে প্রতিবাদের প্রশ্ন আছে, তবে
প্রতিবাদ করার সময় সেটিও যেন আমরা শান্তভাবে করি, সেটি মনে রাখতে হবে। শুধু দর্শক ইকবাল ভাই আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আর এগুতে পাচ্ছি না। শুধু দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনলাম যে এই যে মানে পরমত এবং সেখান থেকে অসহিষ্ণুতা এড়ানোর কি করে এড়ানো যায় তাই নিয়ে আমাদের বিশিষ্ট 5 জন অতিথির মন্তব্য। আমি শুধু আপনাদেরকে এইটুকু জানিয়ে দিতে চাই যে এই যে অসহিষ্ণুতার প্রশ্ন, এই অসহিষ্ণুতার প্রশ্নটা কিন্তু দীর্ঘকালের, এটি কিন্তু যুগে যুগে ঘটেছে, আবার যুগে যুগে কিন্তু শুদ্ধ মানুষেরা সেই অসহিষ্ণুতা থেকে পৃথিবীকে শান্ত করার চেষ্টা করেছেন। মানুষ বা সমাজ একটি উন্নততর জায়গায় পৌঁছেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমি একটুখানি উদাহরণ দেই যে আমরা জানি যে মানে জাতিসংঘের একটি সংস্থা ইউনেস্কো, তারা কিন্তু 1995 সালে এই ডে অফ টলারেন্স বলে একটি দিনকে ঘোষণা করেছিল এবং তারিখটি ছিল 16 নভেম্বর। এটি ছিল মহাত্মা গান্ধীর 125তম জন্মবার্ষিকীকে স্মরণ করে একটি দিন। এবং এই দিনটির কথা যদি আমরা সালটা হিসেব করি 1995, অর্থাৎ 2001 সালে এই যে টুইন টাওয়ারের ঘটনা আগেই কিন্তু তারা কিন্তু বুঝতে পারছিলেন যে পৃথিবী অসহিষ্ণু হচ্ছে বারবার। আমাদেরকে, আমরা যেমন আন্তর্জাতিক একটি সংস্থার এই বার্তাকে গ্রহণ করব এবং মানে যাতে আমরা অসহিষ্ণু না হই সেজন্য তাদের এই ডে অফ ইনটলারেন্স। এবং এর পরবর্তীকালে ইউনেস্কো যে কাজটি করেছে, তারা অনেক ব্যাপকভাবে ইন্টারকালচারাল ডায়ালগ, ইন্টারফেইথ ডায়ালগ তারা করেছেন। কিন্তু আমরা দেখতে পাই যে এর পরেও বারবার আমরা অসহিষ্ণু হয়ে উঠি। আমরা আজকে যে অতিথিরা ছিলেন তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে অসহিষ্ণু অবস্থা যখন আমাদের হৃদয়ে তৈরি হবে, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখি। আমি যেন আমার ইগোকে বাদ দিয়ে কি করে সম্প্রীতির একটি সমাজ তৈরি করা যায় সেই জায়গায় পৌঁছতে পারি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধরে আমাদের কানাডা জার্নালের সাথে থাকলেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব আপনারা নিয়মিতভাবে এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন এবং প্রতি সোমবার রাত 10টায়, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টায়, ভারতের সময় সকাল 7:30টায় আমরা কানাডা জার্নালে নতুন নতুন প্রসঙ্গ নিয়ে আসব। সেই প্রসঙ্গের সাথে আপনারা যুক্ত হবেন, অভিমত দেবেন, আমাদেরকে ঋদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আমার শহরে এখন রাত, সেজন্য সবাইকে শুভ রাত্রি জানাই। সবাই ভালো থাকুন।